গত 2 দিন ধরে একটা প্রসঙ্গ পত্রিকায় বিশেষ করে ফেসবুকে ছড়াই গেছে। খবরটা হলো যে সৌদি আরব আর পাকিস্তান, সৌদি আরব MBA আপনার সৌদি বাদশার ছেলে যে এখন ক্ষমতায়, বাবাকে নাকি আটকে রেখে এখন ক্ষমতায় উনি, যাই হোক, তো উনি এখন পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তিতে গেছে। আমাকে অনেকে ইনবক্স করছেন, বা এই চুক্তি কেন হলো, এতে আমেরিকা সৌদি পাকিস্তানের সম্পর্ক কি খারাপ হবে, এই নিরাপত্তা চুক্তির ভবিষ্যৎ কি, ভারত পাকিস্তানের যুদ্ধ লাগলে সৌদি আরব কি ভারতের বিরুদ্ধে যাবে, এমন সব প্রশ্ন আমার দর্শকদের মাথায় ঘুরতেছে। প্রথম কথা হলো নিরাপত্তা চুক্তিটা কথাটা মানে কি, এটা বুঝলে বাকি সবকিছু বোঝা সহজ হয়ে যাবে। তারও আগে নিরাপত্তা চুক্তির আগেই আরেকটা প্রসঙ্গ নিয়ে আলাপ করে রাখি। বেশিরভাগ ব্যক্তি, এমনকি ইউনিভার্সিটি মাস্টার থেকে শুরু হয়ে সাধারণ মানুষ, তাদের ধারণা দুটো দেশের মধ্যে যুদ্ধ লাগলে প্রধান ডিটারমিনেন্ট হলো কার কাছে পারমাণবিক অস্ত্র আছে। পারমাণবিক অস্ত্র না থাকলে কিন্তু যুদ্ধে জিতা যাবে না, এই ধরনের একটা ভুয়া ধারণা এমনকি ইউনিভার্সিটির মাস্টার, রিটায়ার করে যাওয়া মাস্টারদের মধ্যে প্রবল। বাংলাদেশকে উস্কানি দিতেছে পারমাণবিক অস্ত্র লাগবে। ফ্যাক্টস হলো ইন্ডিয়ার সাথে যদি আমরা লাস্ট 2-3টা যুদ্ধ দেখি, বা যুদ্ধ মতন করে মোদি যত কিছু লাগাইতে গেছে, লাস্ট ধরেন আপনার 99 সালে, 98-99 সালে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধটা, সেই যুদ্ধে একটা সীমিত, প্রথম কথাতে পারমাণবিক অস্ত্র বাইরে রেখে ওটাকে ওরা বলার চেষ্টা করে দুপক্ষে এটা সীমিত যুদ্ধ। সীমিত যুদ্ধ মানে যুদ্ধকে এমন লেভেলে কেউ ঠেলে দিবে না যাতে এরপরে কোন একটা দেশে মান বাঁচানোর জন্য পারমাণবিক অস্ত্র না বের করতে হয়, এটাকে ওরা বলে থাকে সীমিত যুদ্ধ। একটা সীমিত যুদ্ধ তাদের করতে হবে। তো সীমিত যুদ্ধ এরা কম বেশি লাস্ট যেটা গত কয়েক মাস আগে যেটা হয়েছে, মোদির মুখে থাপড়া দিয়ে গেছে, এক চাইনিজ প্লেন দিয়ে ইন্ডিয়াকে একেবারে কবজা করে আনছে পাকিস্তান। মোদি হেরে গেছে কিন্তু বয়ান থামে নাই, বয়ান দাবি করতেছে আমি জিতছি, আর এটা নাহলে তো সে ইলেকশনে যেতে পারে না। যাই হোক, মূল কথা হলো যে আসলে কি পারমাণবিক ডিটারেন্ট, মানে কোনো দুটা দেশের মধ্যে যুদ্ধ লাগবে কি লাগবে না তাকে থামায় রাখার উপযোগী একটা অস্ত্র উপায়? উত্তর হচ্ছে যে না। দেখেন, ইউক্রেনের সাথে সোভিয়েত ইউনিয়নের মানে পুতিনের রাশিয়ার যে যুদ্ধ হয়েছে, এটা 22, 23, 24 3টা বছর ধরে যুদ্ধ চলছে, এখনো কম বেশি ছোটখাটো হালকা পাতলা। দুই পক্ষর কাছে না থাকলেও রাশিয়ার কাছে তো আছে, কিন্তু এরা কি পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছে? এবং পারমাণবিক বোমায় কি ডিটারমিনেন্ট এই যুদ্ধটা থামবে কি থামবে না, কেমন ভাবে থামবে? উত্তর হচ্ছে যে না। আমাদের অবজারভেশন, আপনাদের এই আকাঙ্ক্ষা যে পারমাণবিক অস্ত্র দিলেই সবকিছু হয়, এই ধারণাটা ভুল, এর কোনো ভিত্তি নেই। কেন? কারণটা হলো পারমাণবিক অস্ত্র একবার ইউজ করা যায়, মানে এইটা ইউজ করার পরে দুই দেশই মাথা চাপায় করলাম থাকে। কারণ যে এলাকায় পারমাণবিক অস্ত্র ছড়ে সেটা যদি পাকিস্তান হয়, আর সেই বিকিরণ যদি উড়ে আসে ইন্ডিয়ায়, ইন্ডিয়াও ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত কেমন? ওই এলাকায় আল্লাহ দেওয়া কোনো প্রাণী কিচ্ছু ওখানে বসবাস করতে পারবে না, কয়েক যুগ ধরে কোনো প্রাণ বাঁচতে পারবে না ওখানে। পারমাণবিক যুদ্ধের পরিণতিটা এরকম, এবং তার যে আফটার এফেক্ট এবং যে সাইড এফেক্ট, এটা যুগ যুগ ধরে চলতে থাকবে। যে মারছে তার উপরেও যাবে, যার উপরে মারছে তার তো যাবে। সো এগুলো বুঝে এর উপর ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করা ভালো। কিন্তু আমার এইসব কথা কারো মনে নেবে না, সবার মনে হবে যে না, পারমাণবিক অস্ত্র পেলে একমাত্র এটা ডিটারেন্ট, রোধ করা, প্রতিরোধ করা, নিজের স্বার্থ যদি বাঁচাতে হয় তাহলে পারমাণবিক অস্ত্র। কেন এত কথা বললাম পারমাণবিক অস্ত্র নিয়ে? এই ধারণাটা বিরুদ্ধে বললাম এই জন্য যে সৌদি আরব পাকিস্তানের সাথে এই চুক্তিটা করেছে মূলত এই পারমাণবিক মহাবিশ্বের ধারণার কারণে। আসছি পরে আরো অন্য প্রসঙ্গ। তাহলে পাকিস্তানের সাথে চুক্তি করছে তারা, মূলত পাকিস্তানের সাথে চুক্তি করলে আমরা ইনডাইরেক্ট একটা পারমাণবিক বোমার অধিকারী হয়ে যাবো। আসলে কি তাই? কিভাবে? পাকিস্তান কি তার পারমাণবিক বোমাটা নিয়ে গিয়ে সৌদি আরবে বসাই দিয়ে আসবে? না, এত সহজে বসায় দেওয়া যায় না। তাইলে ব্যাপারটা কি আসে? এই ব্যাপারটা বোঝার জন্য নিরাপত্তা চুক্তি শব্দটা কি, এই ধারণাটা কি, এটা একটু বোঝার চেষ্টা করে। নিরাপত্তা চুক্তি মানে হলো, অনেকে বেশিরভাগ মানুষ এটাকে আমল করে নাই কখনো। নিরাপত্তা চুক্তিটার মানে হলো মডেলটা তৈরি করেছিল ন্যাটো। ন্যাটো জোটটা তৈরি হয়েছিল 1949 সালে, 1949 সালে 45-এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যাওয়ার 4 বছরের মধ্যে।
কেন? পুরা যুদ্ধের রীতিটাকে আউলাই দিয়া, যুদ্ধরীতি মানে সেকেন্ড ওয়ার্ল্ডের সময় রুজভেল্টের বগলে বলে ঘুরছে স্টালিন, আমি বহুতবার বলছি আপনাদেরকে। কিন্তু 4 বছরের ভিতরে কি হলো? 2 রাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা, পরস্পরের বিরুদ্ধে প্রথমে গোপনে, তারপরে প্রকাশ্যে 49 সাল থেকে প্রকাশ্যে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ শোনাইতে লাগলো, অস্ত্র জোগাড় করতে লাগলো। তারই প্রথম প্রচেষ্টার নাম হলো ন্যাটো করা। এত বলছি কেন ন্যাটোর কথা? ন্যাটোতে একটা ক্লজ আছে, সম্ভবত 5 বা 7 নম্বর ক্লজ, যেটা সেই ক্লজে লেখা আছে কোন একটা, এই ন্যাটোর মেম্বার দেশগুলা কোন একটা যদি কারো দ্বারা আক্রান্ত হয়, তাহলে বাকি সব দেশকে মনে করতে হবে যেটা আমার উপর আক্রমণ হয়েছে। মানে হলো আমরা সবাই ওই যুদ্ধে পার্টিসিপেট করব, ওই একটা সদস্য দেশের পক্ষে সবাই মিলে। বোঝা যাচ্ছে? এই যে নিরাপত্তা চুক্তির ধারণাটা ন্যাটো থ্রো করছিল, এটাই দুনিয়াতে মডেল হয়ে গেছে। আপনারা ভাবতে পারেন যে ও একা আমেরিকাই বোধহয় করছে, ইউরোপের সাথে এই চুক্তি না। একদম ঘরের কাছে চলে আসেন। 71-এ বাংলাদেশ স্বাধীন হতে পারতো না যদি নিরাপত্তা চুক্তির ধারণাটা না দুনিয়াতে থাকতো। এটা বেশিরভাগ মানুষের নজরআন্দাজ করছে। বুঝাচ্ছে, জিনিসটাকে বুঝবার চেয়ে ইন্ডিয়াকে দায়ী করার দিকে বেশি আগ্রহ ছিল আমাদের। এই জন্য ফ্যাক্টস হচ্ছে আমরা এমন এক সময় স্বাধীনের চেষ্টা করছিলাম, সেই সময়টা ছিল আমেরিকা এবং চীনের পারস্পরিক ঘনিষ্ঠ হয়ে যাওয়ার, পারস্পরিক স্বার্থে। খেয়াল করেন, আমেরিকা কমিউনিস্টের ভাষা একটা রাইটিস্ট, একটা সাম্রাজ্যবাদী দেশ। চীনের মাও সেতুং এই বয়ানটা, এই স্টালিনের বয়ানের ভাগিদার, কান্দে বড় লোক ছিল মাও সেতুং। কিন্তু সেই মাও সেতুং 1958 সালের পরে উল্টা দিকে চিন্তা করেন। তিনি ভাবলেন যে এইবার কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আমাকে ক্যাপিটালিজমের দিকে যাইতে হবে, সেটা কোনো পথ না, চাইনিজ ইকোনমি ঘুরবে না। এবং সেখান থেকে ওনার আমেরিকানদের সাথে একটা সখ্যতা, আমেরিকার সাথে একটা ডিল করা, যে আমি তোমাকে তোমার পুঁজি আমার দেশে ঢুকতে দেব, তার বিনিময়ে তুমি আমায় কি কি দেখবো, এর একটা লিস্ট দিচ্ছে। সেই লিস্টে পরিপক্ক হওয়ার সময় ছিল 71 সালের এপ্রিলে। কিসিঞ্জার গোপনে পাকিস্তান গেছে, চীন গেছিল পাকিস্তানে আসার নাম করে। পাকিস্তানে আসলে 7 দিনের ট্যুর, লাস্টের 2 দিন উনি কোথায় ছিলেন কেউ জানে না, কি প্রোগ্রাম কেউ জানে না, এটা গোপন রাখছিলেন। উনি সরাসরি চীনে গিয়ে হাজির হয়ে দেং জিয়াওপিং বলছি, আপনার চৌ এনলাই, তখন প্রধানমন্ত্রী চৌ এনলাই, মাও সেতুং সবার সাথে দেখা করে ফাইনাল ডিলটা উনি ওই সময় করেন। ডিটেলে যাচ্ছি না, অন্য ভিডিওতে পাবেন আমার। সার কথা হলো আসলে যে চীন আর আমেরিকার বিশেষ সম্পর্কের শুরু সময় ছিল এটা। ফলে তাদের কারো পক্ষেই পাকিস্তানকে নজরআন্দাজ করা বা পাকিস্তানের স্বার্থ, মানে আইয়ুব খান ইয়াহিয়াদের স্বার্থ, এর বাইরে যাওয়াটা সম্ভব ছিল না। কারণ এদের চেয়েও বড় সাথে স্বার্থ জড়িয়ে ছিল ওদের দুজনের মধ্যে সম্পর্ক। তাদের বাংলাদেশের বিরুদ্ধে যাওয়ার, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যাওয়ার কোনো পজিশন ছিল না আমেরিকার। কিন্তু পশ্চিম পাকিস্তান অর্থাৎ আইয়ুব ইয়াহিয়ার পক্ষে থাকাটা তাদের জন্য একটা ম্যান্ডেটরি ছিল। কারণ পাকিস্তানি আসলে আমেরিকার চীনের সম্পর্ক হওয়ার ক্ষেত্রে অনুঘটক, মাঝখানের একটা শক্তি, যারা ওদের দুজনকে মেলানোর সুযোগ করে দিয়েছে। পারস্পরিক কথা চালাচালি, চিঠি চালাচালি, এই যে পাকিস্তানের যাওয়ার নাম করে চীন চলে যাচ্ছে আমাদের কিসিঞ্জার, সেটার ব্যবস্থা করে দেওয়া, এত কিছু স্বার্থ দেখতেছে পাকিস্তান। ফলে এই পাকিস্তানের পক্ষে থাকার একটা দায় ছিল তাদের। মূলত এই কারণে এগুলো হয় না। ওকে, এত কথা বলছি কেন? বলছি এই জন্য এরকম একটা সময় বাংলাদেশ স্বাধীন হতে যাচ্ছে। ফলে বাংলাদেশের পক্ষে না চায়না না আমেরিকা আসার কোনো সুযোগ ছিল না। কিন্তু না চীনের না আমেরিকার বাংলাদেশের বিরোধী কোনো পজিশন ছিল। পজিশন একটাই, পশ্চিম পাকিস্তানের পক্ষে থাকতে হবে তাদের নিজেদের স্বার্থে। তাহলে এই অবস্থায় যদি বাংলাদেশ স্বাধীন হতো, একটাই পথ ছিল, সোভিয়েত ব্লকে ঢোকা। সোভিয়েত ব্লকে ঢুকতে যাওয়া মানে হলো এইটা, এপ্রিল মাস পাড়ে গেছে, মে মাসে গিয়ে এটা রাস্তা খুলছে। কিভাবে? সোভিয়েতরা বুদ্ধি দেয় তখন তাদেরকে, যে একটাই পথ আছে, যদি ইন্ডিয়া সোভিয়েত ইউনিয়নের সাথে এই যে নিরাপত্তা চুক্তি করে, মানে ইন্ডিয়া আক্রান্ত হলে সোভিয়েত ইউনিয়ন মনে করবে আমি আক্রান্ত হয়েছি, এরকম একটা চুক্তি সই করবে ওরা দুজন। কেন ইন্ডিয়াকে এই চুক্তিটা সই করতে হবে কেন? কারণ এটা স্বাভাবিক যে ইন্ডিয়া যদি বাংলাদেশকে সাহায্য করতে আসে, তাহলে চীন আর আমেরিকা যদি অ্যান্টি ইন্ডিয়ান হয়ে যায়, তাহলে তো ইন্ডিয়া শেষ। দুইটা লাগবে না, খালি কোনো একটা। শুধু চীন যদি অ্যান্টি ইন্ডিয়ান হয়ে যায় তাহলে ইন্ডিয়া শেষ, শুধু আমেরিকা যদি অ্যান্টি ইন্ডিয়ান পজিশন নেয় তাহলে ইন্ডিয়া শেষ। তাহলে আগে নিজে মায়ের খাওয়ার হাত থেকে বাঁচার জন্য একটা প্রোটেকশন লাগবে। এই প্রোটেকশনটা নিতে গেলে তাকে রাশিয়ার সাথে, সোভিয়েত ইউনিয়নের সাথে চুক্তি করতে হয়েছিল।
ওইটাই হলো সেই নিরাপত্তা চুক্তি। এই নিরাপত্তা চুক্তিটাও তাই। এই নিরাপত্তা চুক্তি এত কিছু বলতে হলো আমাকে আপনাদের জিনিসটাকে বোঝানোর জন্য। এখন আসে নিরাপত্তা চুক্তি কেন করতে গেল এই সৌদি বাদশা এমবিএ বাদশার ছেলে? করতে হলো এই জন্য উনি ভয় পাচ্ছেন। উনি তো মূলত সবাই জানে, দুনিয়ার সবাই জানে, আমি আপনাদেরকে বহুবার বলেছি যে ইসরায়েল উদাও হয়ে যাবে, ভেঙে ফেলা। এটাকে লেবেল করে দেওয়ার একমাত্র পথ হচ্ছে যেদিন আমেরিকানরা গ্লোবাল নেতা হিসেবে ডুবে যাবে, অর্থাৎ চাইনিজরা যখন ওই জায়গাটা দেবে। সেটা আসন্ন, আমি বলেছি 30 সালের মধ্যে চাইনিজরা আমেরিকানদের থেকে বড় অর্থনৈতিক দেশ হিসেবে হাজির হয়ে যাবে। কেউ কেউ বলে অলরেডি হয়ে গেছে। এইটা হলে পরে চাইনারা যখনই গ্লোবাল নেতৃত্ব নিয়ে নিবে অন্তত ইকোনমিক দিক থেকে, তার ইম্প্যাক্ট ইসরায়েল ভেঙে যাবে। ঠিক যেরকম ভাবে ইসরায়েলের জন্ম হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড আমেরিকান নেতৃত্ব প্রতিষ্ঠা হওয়ার পরে, 48 সালে ইসরায়েল হয়েছে। ইসরায়েলের জন্ম আমেরিকানদের হাতে, ওর মৃত্যু এই জন্য আমেরিকানদের হাতে হবে। আমেরিকানদের সক্ষমতা যখনই কমে যাবে, ধ্বংস হয়ে যাবে, তখন ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। কিন্তু এটা করার ক্ষেত্রে সৌদি আরব একটা বিরাট কিছু করার আছে। সেটা হলো এই যে তারা যদি তাদের তেল বিক্রির বৈদেশিক মুদ্রাটা ডলারে না করে যে ইউয়ানে করে, চাইনিজ কারেন্সিতে করে, তাইলেই আমেরিকানদের যে ডমিনেন্সিটা, ডলার ডমিনেন্সিটা শেষ হয়ে যাবে। ডলার ডমিনেন্সি শেষ হয়ে গেলে এটা চাইনিজদেরকে আরো দ্রুত গ্লোবাল নেতা বানিয়ে দিবে। এইটা সে জানে, এটা করলে হবে এরকম। চাইনিজরা অফারও দিয়েছে, তাদেরকে বহু আলাপ সুলাপ করছে। শেষে সে আমেরিকান নেতাদেরকে ভয় ডেকেছে, যদি করতে যাও তোমরা মেরে লাও। এই ভয়ে সৌদি আরব এটা করে নাই। এই বলে সে উল্টা আমেরিকান বাইডেন আমলে বাইডেন একালে ট্রাম্পের কোলে উঠে বসে আছে। ও ভাবছিল এটা করলে আমি ইসরায়েলের কাছ থেকে বেঁচে যাব। এখন সবাই বলতেছে যে এই যে জিসিসি, এই যে মিডল ইস্টার্ন দেশগুলা, তাদের নিরাপত্তার হুমকি ইরান না, তাদের নিরাপত্তা হুমকি ইসরায়েল। এই যে এখন কাতারে গিয়ে বোমা মারা এসছে, এখন কি লাগে টের পান না? বোমাটা কে মারছে, ইরান নাকি ইসরায়েল? এইটা হওয়ার পরে সবার ভিত্তি নড়ে গেছে, খুঁটি নড়ে গেছে। ফলে আমেরিকার সাথে চুক্তি করে কোনো লাভ হয় নাই এমবিএর। উনি টের পাইছেন যে চুক্তিটা করে তো লাভ হলো না আমার। তাহলে কি করা যায়? আমি তো এখন দৌড় দিয়ে চাইনিজের কাছে যাইতে পারবো না। দেখেন, একটা কথা বলবো এখন, শুনে সবাই চমকে উঠবেন। হোয়াট ইজ পাকিস্তান? আপনারা ভাবতে পারেন যে পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র আছে, ওটার লোভে এমবিএ নিচ্ছে, ওকে চুক্তিটা করছে, নিরাপত্তা চুক্তি। এই চুক্তিটা এই কথা লেখা আছে। সৌদি আরব আক্রান্ত হলে মনে করবে, পাকিস্তান মনে করবে আমি আক্রান্ত হয়েছি, আর পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব মনে করবে আমি আক্রান্ত হয়েছি। নিরাপত্তা চুক্তি মানে তাই। এই কথাটা যেন আমাদের খেয়াল থাকে। ফলে সৌদি আরব মনে করতেছে আমি এইবার আক্রান্ত হলে যেহেতু পাকিস্তান মনে করবে আমি আক্রান্ত হয়েছি, ফলে ইসরায়েলের বিরুদ্ধে সে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিতে পারবে। ফলে এটা একটা বড় কি হবে না, এইটুকুর জন্য এটা করে নাই, আরো বড় মারাত্মক দিক আছে একটা। এটা এমবিএ মানে যুবরাজের ক্ষমতা, সে সবই তার হাতে ক্ষমতা, কিন্তু সে যুবরাজ, সে বাদশা বলে না নিজেকে অফিসিয়ালি। তার সোজা হিসেবটা হলো আমি চাইনার কাছে যেতে চাই, কিন্তু ভাই সরাসরি তো যাওয়া যাবে না। হোয়াট ইজ পাকিস্তান? এই জন্য জিজ্ঞেস করছিলাম। পাকিস্তান মানেই চাইনা, কথা বুঝছেন? সরাসরি মুখে তুলবো না, এই গুড়ায় হাত দিয়ে তুলব। তাহলে পাকিস্তানকে একটা লাভ হচ্ছে পারমাণবিক অস্ত্র পাওয়াতে হবে, ও প্রোটেকশনে আসবে না। আর দুই হলো পাকিস্তান আসা মানে আমি তো ডাইরেক্ট চীনকে যাইতে পারতেছি না, পাকিস্তানের পিঠে হাত রেখে পাকিস্তানের পিছনে যেতে তাতে চাই না। ফলে আমি ইনডাইরেক্টলি চাইনিজের সাথে সম্পর্ক করলাম। এই চুক্তিটায় তাৎপর্য হলো এই দুইটা জিনিস। ক্লিয়ার আপনাদের কাছে? খুব পরিষ্কার করে বুঝবেন। এটা শুধুমাত্র পারমাণবিক প্রোটেকশনের জন্য গেছে, আর শুধু ওটুক না, এটা তো গেছে, এটা ডেফিনেটলি আছে, কিন্তু তার চেয়ে বড় স্বার্থটা তার হলো যে অন্তত পাকিস্তানকে বাঁচাতে গিয়ে অবশ্যই চায়না আসবে। আমি তো ওইটাই চাই, কিন্তু আমি সরাসরি চাইনিজের কাছে যেতে পারতেছি না, গেলে পরে আমেরিকান আমার উপরে আরো ক্ষুব্ধ হয়ে যাবে। চলো, এইটার তাৎপর্য হলো এটা। ফলে যারা যারা প্রশ্ন করেছে এখন প্রশ্নগুলো মিলিয়ে দেখেন, অনেক কথার উত্তর পেয়ে যাবেন। আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, এই যে যারা বলতেছে তাহলে ইন্ডিয়ার সাথে কি হবে, ইয়েস, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ লাগলে অবশ্যই সৌদি আরব কিছু না পারে কিন্তু টাকা দিয়ে পাকিস্তানের পক্ষে দাঁড়াতে বাধ্য। নিরাপত্তা চুক্তির অর্থ তাই। এই জন্য পাকিস্তানও আবার খুব আগ্রহ করে এটা নিয়ে এই চুক্তি করতে রাজি হয়ে গেছে। সাথে বলে রাখি, আমি শিওর পাকিস্তানরা এই চুক্তি করার আগে চীনের সাথে আলাপ করছে। ফলে কি দাঁড়ালো জিনিসটা, পোলারাইজেশন এখন আবার চিন্তা করতে থাকেন।
তাহলে বাইরের দিক থেকে দেখে এটা ট্রাম্পের হার হয় না, কিন্তু আবার হয়েছে। এটা তো পাকিস্তানে গেছে, চাইনা গেছে তো যায় নাই, এটা মনে করে খুশি হইতে পারে। কিন্তু আসলে এর ভিতরে যে ভিতরের যে কাহিনীটা আছে, কাহিনীটা হলো অলরেডি ইন্ডিয়া, সৌদি আরব, চায়নার কাছে পৌঁছে গেছে। আপনার হিসেবে এখন বুঝতে পারতেছেন পুরোর ভিতরটা কি আছে আসলে। থ্যাংক ইউ।